একজন ম্যাথমেটিশিয়ান যার প্রেম সাধারণত গণিতের সাথে হওয়ার কথা, কিন্তু একটা মেয়ে তার জীবনটাকে এলোমেলো করে দেয়। সে কাকে বেছে নেবে, গণিত নাকি সেই মেয়েটাকে? এই দোটানার মধ্য দিয়ে সে বেছে নেয় একজনকে, কিন্তু সেটার পরিণতি কেমন হয় সেটা কি জানেন? সেটা জানতে হলে দেখতে হবে এই অসাধারণ কোরিয়ান সাসপেন্স থ্রিলার পারফেক্ট নাম্বার মুভির এক্সপ্লেন। শুধু এতটুকুই বলতে পারি, এই গল্পটা আপনাকে ভালো লাগাতে বাধ্য করবে। এটা এমন একটা স্টোরি যেখানে গণিত, মার্ডার, সাসপেন্স এবং ইমোশন মিলেমিশে একেবারে একাকার হয়ে গিয়েছে। এই মুভির এমন একটা টুইস্ট রয়েছে যেটা আমাদের মাথাকে হ্যাং করে দেওয়ার জন্য যথেষ্ট। তো চলুন আর বকবক না করে মূল গল্পে প্রবেশ করি। কিম একজন গণিতের টিচার। গণিত তার ধ্যান, জ্ঞান, প্রেম সবকিছু। ছোটবেলা থেকেই কিম ছিল প্রচণ্ড মেধাবী এবং গণিতের প্রতি ছিল তার প্রচণ্ড ঝোঁক। সংখ্যার প্রতীক তার আবেগ প্রকাশের জন্য সে প্রায় সবসময় পড়াশোনায় ব্যয় করত, আর এই কারণে তার জীবনে কোনো বন্ধুই তৈরি হয়নি। সে একটা অ্যাপার্টমেন্টে একাই থাকত, আর বলা যায় একাকিত্বে ভরা ছিল এই কিমের জীবন। কিমের পাশের ফ্ল্যাটে থাকত সুন নামের একটা মেয়ে। সে তার এক রিলেটিভ উনহাকে নিয়ে সেই ফ্ল্যাটেই থাকত। সুন ছিল একজন ডিভোর্সি মহিলা এবং সে একটা ক্যাফেতে কাজ করত। গণিতের প্রতি কিমের ভালোবাসা থাকলেও তার প্রতিবেশী এই সুন নামের মেয়েটার প্রতিও একটা প্রচণ্ড টান অনুভব করত কিম। তাই মাঝে মাঝে সে লুকিয়ে সুনকে দেখত। তার সাথে সে কখনো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা না করলেও মাঝে মাঝে সুন যেখানে কাজ করে, মানে সেই ক্যাফে থেকে সে খাবার নিয়ে আসার কারণে একে অপরকে ওরা একটু আধটু চিনত। তো একদিন সুন যখন তার ফ্ল্যাটে ফিরছে, তখন সে দেখতে পায় সুনের সেই রিলেটিভ উনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে এবং সুন তাকে নিয়ে কি করবে সেটা ভেবে উঠতে পারছে না। এটা দেখে কিম তার দিকে দৌড়ে যায় এবং উনহাকে পিঠে তুলে নিয়ে একটা হাসপাতালে এসে পৌঁছায়। উনহার এই অবস্থা দেখে সুন ভীষণ টেনশনে পড়ে যায়, কিন্তু কিম এই বিষয়টাকে বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, সে ঠিক হয়ে যাবে। এরপরে কিম উনহার জন্য ওষুধ কিনে নিয়ে আসে এবং সুনের জন্য রাতের কিছু খাবারের ব্যবস্থাও করে। সেদিন কিমের এই আন্তরিকতার কারণে সুনের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেকটা আনুষ্ঠানিকভাবেই তৈরি হয়। পরের দিন কিম যখন সুনের রেস্তোরাঁয় যায়, তখন সুন তাকে নতুন একটা রেসিপি দিয়ে বলে, আজ তোমাকে একটা নতুন রেসিপি দিয়েছি, এটা খেয়ে দেখো কেমন লাগে। এই কথার মাধ্যমে সুন মূলত তাকে বোঝাতে চাইছিল সে গত রাতে সহযোগিতার কারণে তার প্রতি অনেক খুশি হয়েছে। তো সেদিন কিম সুনের সব থেকে বেরিয়ে আসার পর সেই দোকানের বাইরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু লোকটাকে ভেতর থেকে দেখেই সুন ভীষণ ভয় পায়। সেদিন রাত্রে সুন যখন বাসায় ফিরে আসে এবং তারপর যখন সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন তার ডোর বেলটা বেজে উঠলে সে দরজা খুলে যাকে দেখতে পায় সেটা হচ্ছে সেই লোকটা, মানে যে লোকটা দিনের বেলা তার দোকানের সামনে এসে দাঁড়িয়েছিল। আসলে এই লোকটা ছিল সুনের প্রাক্তন স্বামী, আর সে ছিল অনেকটা সাইকো টাইপের। তার সাথে থাকাকালীন সুনের উপরে নানা রকম টর্চার করত সে। মূলত সে কারণেই সুন তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল এবং এখানে এসে অনেকটা লুকিয়েই ছিল। মিন মানে তার স্বামীও তাকে খুঁজে বেড়াচ্ছিল এতদিন। তো সুন তাকে দেখেই দরজাটা আবার বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিন এবার অনেকটা জোর করেই সুনের ফ্ল্যাটে ঢুকে পড়ে এবং তারপরে সুনের উপরে চড়াও হয় সে এবং বলা নেই কওয়া নেই তাকে মারতে শুরু করে। এরপর সুনের শ্লীলতাহানিরও চেষ্টা চালায়। লোকটা শুধু সুনের সাথেই এটা করে ক্ষান্ত দেয় না, সে তার ভাগ্নি উনহার সাথেও খারাপ আচরণ করার চেষ্টা করে। যাক, মিন যখন সুনের উপরে চড়াও হয় তখন উনহা পেছন থেকে এসে মিনের মাথায় একটা আঘাত করে বসে, ফলে ভীষণ রেগে যায় লোকটা এবং সুনকে আবার মারতে থাকে। কিন্তু এ সময় উনহাও এসে সুনকে সাহায্য করে এবং এক পর্যায়ে সুন মিনের গলায় একটা তার পেঁচিয়ে ধরে। এভাবে কিছুক্ষণ পর দেখা যায় সুনের প্রাক্তন স্বামী গলায় ফাঁস লেগে মারা গিয়েছে। মিন মারা যাওয়ার পর সুন অনেকটাই ঘাবড়ে যায়। আসলে সে হুট করে এটা করে ফেলেছিল, তাই সে বুঝতে পারে না তার এখন কি করা উচিত। তবে একটা অপরাধবোধ থেকে সে ভাবতে শুরু করে তার হয়তো পুলিশের কাছে আত্মসমর্পণ এই মুহূর্তে করা উচিত। কিন্তু ঠিক সেই সময় তার দরজায় কেউ নক করতে থাকে, আর দরজায় কড়া নাড়ার শব্দ শুনে সুন এবার আরও ঘাবড়ে যায়। তবে মুহূর্তের মধ্যেই নিজেকে সামনে নিয়ে এসে মিনের ডেড বডিটাকে একটা কাপড়ে জড়িয়ে টেবিলের নিচে লুকিয়ে ফেলে। এরপর নিজেকে কিছুটা স্বাভাবিক করে দরজাটা খুলে দেখতে পায় কিম তার দরজায় দাঁড়িয়ে রয়েছে, আর সেই তার ডোরবেলটা বাজাচ্ছিল। কিম এ সময় সুনকে বলে, আমি আমার ফ্ল্যাট থেকে কিছু শব্দ শুনতে পেলাম, তোমার ফ্ল্যাট মনে হলো তোমার ফ্ল্যাটে কিছু একটা ঘটছে, তুমি হয়তো বিপদে পড়েছো, তাই আমি দেখতে এলাম।
তার এই কথা শুনে সুন উত্তর দেয়, আরে না, তেমন কিছুই হচ্ছিল না, একটা আরশোলা দেখে ভয় পেয়েছিলাম, তাই শব্দ হচ্ছিল। এ কথার পর কিম এবার জানতে চাই, তুমি কি আরশোলাটাকে মেরে ফেলেছ? সুন উত্তর দেয়, হ্যাঁ। এরপরে কিম তার রুমে চলে গেলে সুন আবার তার দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু একটু পরে আবার দরজায় টোকা পড়ে। আসলে কিম ছিল প্রচণ্ড বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। সুন তাকে যে ব্যাখ্যায় দিক না কেন, সে ঠিকই বুঝতে পেরেছিল সুনের ঘরে খুব বড় কিছু একটা ঘটেছে। তো দরজা খোলার পরে সুন আবারও কিমকে দেখতে পায়। এ সময় কিম তাকে বলে, তুমি ঘাবড়িও না, তুমি যাই করে থাকো না কেন, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিমের এই কথা শুনে সুন এবার কিছু একটা ভেবে তাকে ভেতরে নিয়ে আসে এবং কোনো লোকোছাপা না করে তার প্রাক্তন স্বামীকে দেখিয়ে বলে, এই লোকটা আমার এক্স হাজব্যান্ড ছিল এবং সে আমাকে অনেক টর্চার করত, আর এখানে এসে আজকেও সে আমার উপরে টর্চার করছিল বলে আমি তাকে মেরে ফেলেছি। তার কথা শুনে কিম তার কাছে জানতে চায়, এখন কি তুমি পুলিশের কাছে সারেন্ডার করার কথা চিন্তা করছো? সুন এবার হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কিম তাকে বলে, তুমি যদি পুলিশকে সব বলে দাও তবে তারা তোমাকে গ্রেপ্তার করবে এবং তোমার ভাগ্নিটা একা হয়ে যাবে, তোমার জেল হয়ে যাবে। কিন্তু তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব আর একটা ব্যবস্থা আমি করে ফেলবো, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের তুমি উত্তর দাও। কিম সুনের কাছে এবার জানতে চায়, তুমি কি মিনের সাথে আজ দেখা করতে চেয়েছিলে, না তোমরা আজ কথা বলেছিলে? কিমের কথার উত্তরে সুন বলে, না, তার কোনো নাম্বারই আমার কাছে নেই। এরপর কিম তার কাছে আবার জানতে চায়, তুমি কি মুভি দেখতে পছন্দ করো? মিন এবার উত্তর দেয়, হ্যাঁ। এই প্রশ্নগুলো কিম কেন করেছিল সেটাই কিন্তু খুব মারাত্মক একটা জিনিস, দেখতে থাকুন। এরপর একে একে 2 দিন পার হয়ে যায়। 2 দিন পরে দেখা যায় নদীর ধারে পুলিশ একটা ডেড বডি খুঁজে পেয়েছে। সেই বডিটার মুখটা বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছে এবং তার হাতের আঙুলগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো করার কারণ হচ্ছে যাতে মৃতদেহকে শনাক্ত করা না যায়। এ সময় সেই ক্রাইম সিনে 2জন ডিটেকটিভকে আসতে দেখা যায়। এই ডিটেকটিভদের একজনের নাম ছিল জো এবং অন্যজনের নাম ছিল জুন। তারা ভিকটিমের বডিটা সার্চ করে একটা চাবি রিং খুঁজে পায়। এই রিংটা ছিল একটা হোটেল রুমের চাবি রিং। তো এটা দেখে ডিটেকটিভ 2জন সেই রিংটা নিয়ে হোটেলে গিয়ে পৌঁছায় এবং সেখানে তারা মিনের ওয়ালেটটা খুঁজে পায়। এর থেকে এই ডিটেকটিভরা ধারণা করে নদীর পাশে পাওয়া লাশটা মিন নামে একজন ব্যক্তির ডেড বডি এবং এরপরে সে জানতে পারে এই মিন হচ্ছে সুনের এক্স হাজব্যান্ড। তো প্রাথমিক এই তথ্যগুলো জানার পর ডিটেকটিভদের টিম মিটিংয়ে জুন সকলকে জানায়, ফরেন্সিক থেকে পাওয়া তথ্য হতে তারা নিশ্চিত হতে পেরেছে একটা কেবল দিয়ে মিনকে হত্যা করা হয়েছিল এবং ভিকটিমকে 9 তারিখ বিকেল 4টার দিকে হত্যা করা হয়েছে। এই তারিখটা আপনাদের মনে রাখার অনুরোধ করছি, কারণ এই তারিখের মধ্যেই রয়েছে অদ্ভুত এক রহস্য এবং যেটা খোলাসা করতে পারবো একেবারে মুভির শেষের দিকে গিয়ে। তো এর মধ্যে সুন পুলিশের কাছে তার এক্স হাজব্যান্ডের একটা মিসিং ডায়েরিও করেছিল। ফলে পুলিশ বুঝতে পারে মিন সুনের এক্স হাজব্যান্ড এবং তারা ধরে নেয় সুন হয়তো মিনকে খুন করে থাকতে পারে আর তারপরে সে তার নিজের দোষ থাকার জন্য একটা মিসিং ডায়েরি করেছে। মূলত সেই ধারণা থেকেই ডিটেকটিভরা সুনের বাড়িতে চলে আসে তাকে জিজ্ঞাসাবাদ করতে। ডিটেকটিভ জো তাকে প্রশ্ন করে, তবে এর মধ্যে একটা বিষয় সে জোর দিয়ে জানতে চায়, সেটা হচ্ছে 9 নভেম্বর যেদিন সুনের স্বামী মারা গিয়েছিল সেদিন সুন কোথায় ছিল সেটা সে জানতে চায়। এরপর জো তার কাছে আরও জানতে চায় তাদের মধ্যে কতদিন ধরে যোগাযোগ হয় না। সুন উত্তর দেয়, মিনকে ছেড়ে চলে আসার পর থেকে তার সাথে আর তার যোগাযোগ হয়নি এবং 9 তারিখ রাতে তারা সিনেমা দেখতে গিয়েছিল। একথা শুনে পুলিশ 2জন তার কাছে আবারও জানতে চায় সেই সিনেমার টিকিট তার কাছে আছে কিনা। এবার সুন উত্তর দেয় আছে। এরপর সে একটা ময়লা রাখার ঝুড়ির মধ্যে থেকে সেই টিকিটটা তাদেরকে এনে দেখায়। আসলে এই পুরো বিষয়টা ঘটেছিল কিমের প্ল্যান অনুযায়ী। সে মূলত সুনকে বাঁচানোর জন্য এবং তাকে নির্দোষ হিসেবে প্রমাণ করার জন্যই এই প্ল্যানগুলো সাজিয়েছিল। এই মুভির টিকিটটাও সে তাদের জোগাড় করে দিয়েছিল, কারণ কিম জানতো পুলিশ কোন স্টাইলে তদন্ত করে এবং তারা সন্দেহভাজনের কাছ থেকে কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। মূলত সেই কারণে কিম সুনকে বলে রেখেছিল তাকে কিভাবে প্রশ্নগুলোর জবাব দিতে হবে। তো সুন ডিটেকটিভদের সিনেমার টিকিট দিয়ে দিলে তারা তার বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরিয়ে আসার পর জোর একটা বিষয় একটু খটকা লাগে। মুভির টিকিট ময়লার বাক্সে সাধারণত দলামসরা করে ফেলে দেওয়া হয়, কিন্তু সুন তাদের যে টিকিটটা দিয়েছে সেটা একটা ম্যাগাজিনের পাতার মধ্যে সুন্দরভাবে রাখা ছিল। তাই তারা ধারণা করে সুন হয়তো তাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। ফলে ডিটেকটিভ 2জন সিদ্ধান্ত নেয় সুনের উপরে তারা নিবিড়ভাবে নজর রাখবে।
সেদিন রাত্রে সুনের উপরে নজর রাখার সময় তারা খেয়াল করে সুন একজনের সাথে কথা বলছে এবং কথা বলা শেষ করে সেই লোকটা সুনের পাশের ফ্ল্যাটে ঢুকে যায়। আর এই ঘটনা দেখে জো বুঝতে পারে এই লোকের সাথে সুনের নিশ্চয়ই কোনো একটা কানেকশন আছে, আর তারা দুজন কি কথা বলল সেটা তাদের জানতে হবে। এই চিন্তা থেকে এরপর ডিটেকটিভ দুজন সুনের প্রতিবেশী কিমের বাড়িতে আসে এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু ভেতরে ঢুকে কিমকে দেখে একেবারে চমকে যায় জো, কারণ কিমের সাথে সে একই ক্লাসে এক সময় পড়াশোনা করত। কিমও জোকে দেখে অবাক হয়। এরপর দুজনে একটা রেস্টুরেন্টে চলে আসে। সেখানে জো কিমের কাছে সুনের সম্পর্কে জানতে চায়, কিন্তু কিমও তো দেশে সুনকে খুব একটা ভালোভাবে চেনি না, মাঝে মাঝে শুধু তার দেখা হয়, একটু হাই হ্যালো হয় আর কি। তো জোর সাথে কথা বলা শেষ করে কিম যখন তার ফ্ল্যাটে ঢুকছে তখন সুন তার দরজা খুলে তার কাছে জানতে চায় পুলিশ তার কাছ থেকে কি জানতে চাইছিল। এ সময় কিম তাকে বলে, আমার সাথে এখন কথা বলো না, কারণ ডিটেকটিভরা আমাদের উপরে নজর রাখছে, তোমার সাথে পরে কথা হবে। কিন্তু তাদের এই সমসাময়িক কথোপকথন জোনের কাছে আবারও একটু সন্দেহ তৈরি করে। তাই সে জোকে বলে, তোমার বন্ধুকে তোমার আরও বেশি জেরা করা দরকার ছিল, সে নিশ্চয়ই সুনের সম্পর্কে আরও বেশি কিছু জানে। কিন্তু জো তাকে বলে, তুমি কিমকে চেনোই না, ও অন্য প্রকৃতির একটা ছেলে, ম্যাথমেটিক্স ছাড়া এই দুনিয়ায় অন্য কিছুর প্রতি তার কোনো আগ্রহই নেই, তাই ওকে সন্দেহ করা যাবে না। এরপরের দিন জো এবং জুন সেই থিয়েটারে এসে হাজির হয়, আর সুনরা সেদিনকে সত্যি এসেছিল কিনা সেটা জানার জন্যই এই দুই ডিটেকটিভ এখানে এসেছে। সিনেমা হলের সিসিটিভি ফুটেজ চেক করে তারা দেখতে পায় সত্যিই 9 তারিখ সুন এবং তার ভাগ্নি সিনেমা দেখতে এসেছিল। এসব দেখে এবার যেন একটু হতাশই হয় জো। তবে এবার সে একটা সিদ্ধান্ত নেয়, সুনকে সে লাই ডিটেক্টর মেশিনে বসাবে। মানে এটা ছিল এমন একটা মেশিন যার মাধ্যমে কেউ যদি মিথ্যা বলতো সেটাকে ডিটেক্ট করা সম্ভব হতো। তাই ডিটেকটিভরা বুঝতে পেরেছিল সুনকে যদি এই পরীক্ষাটা করানো হয় এবং সে যদি সত্যি কথা না বলে তাহলে তার দোষিতা প্রমাণ করা সম্ভব হবে। এই বিষয়টা যখন সুনকে জানানো হয় তখন সুন একেবারে ভড়কে যায়। তাই সে কিমের সাথে দেখা করে তাকে বলে, এবার হয়তো তার আর রক্ষা নেই, সে ধরা পড়তে চলেছে। কিন্তু কিম এবারও তাকে কোনো চিন্তা করতে নিষেধ করে এবং তাকে লাই ডিটেক্টর মেশিনে বসিয়ে যেটা তার কাছে জিজ্ঞাসা করা হবে সেটার জন্য সে সাধারণ জবাব দেয়, এরকম একটা কথা বলে তাকে। কিমের এ ধরনের আশা সত্ত্বেও মনে দুশ্চিন্তা নিয়ে লাই ডিটেক্টর মেশিনের সামনে বসানো হয় সুনকে। একজন টেকনিশিয়ান সুনের কাছে জানতে চায় সে 9 তারিখে মিনের সাথে দেখা করেছিল কিনা এবং তার সাথে সিনেমা দেখতে গিয়েছিল কিনা। তাদের কথার উত্তরে সুন এবার হ্যাঁ উত্তর দেয়। দেখা যায় ডিটেক্টর সুনের এই কথাকে সত্যি হিসেবে ডিটেক্ট করেছে। এরপর তার কাছে জিজ্ঞাসা করা হয় সে 9 তারিখে তার ভাগ্নির সাথে সিনেমা দেখতে গিয়েছিল কিনা। সুন উত্তর দেয় হ্যাঁ। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় তোমরা মুভিটা কি সম্পূর্ণ দেখেছিলে কিনা। সুন এবার উত্তর দেয় হ্যাঁ। আর সুনের সব উত্তরগুলোই সেই লাই ডিটেক্টর মেশিনে একেবারে সত্যি হিসেবেই দেখাচ্ছিল। আর এতে এই টেকনিশিয়ান সিদ্ধান্ত নেয় যে সুন যেহেতু সত্যি কথাই বলছে তাই আর শেষ প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। কিন্তু এবার জো এসে একটা বাধা দেয় তাকে। সে বলে আপনি তো ওকে আসল প্রশ্নটাই করেননি, মানে সে মিনকে হত্যা করেছে কিনা, এটা তো করাই হলো না। কিন্তু জোর এই কথায় কোনো কান দেয় না টেকনিশিয়ান। ফলে সুনকে নির্দোষ হিসেবে ঘোষণা করে বাইরে বের করে দেওয়া হয়। সুনকে নির্দোষ দেখে জো একেবারে হতাশ হয়ে যায়। সে জুনকে বলে এই মেয়েটা খুন করেছে আমি নিশ্চিত, কিন্তু সে লাই ডিটেক্টরে পাশ করলো কিভাবে। তো যা হোক, এর পরের দিন কিম যখন সুনের দোকানে যায় তখন সুন তাকে একটা বিশেষ ডিশ উপহার দেয়, কারণ এতবার একটা ঝক্কি ঝামেলা থেকে বেঁচে গিয়ে সে কিমের প্রতি প্রচন্ড আস্থা ফিল করছিল এবং তার প্রতি সে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করছিল। সে সময় খাবারের পাশাপাশি সুন কিমকে একটা স্কার্ফ উপহার দেয়। কোরিয়াতে সে সময় শীতকাল চলে এসেছিল, তাই এই বিশেষ গিফটটা কিমকে সে দিয়েছিল। সেই সাথে স্কার্ফের সাথে একটা নোটও দেওয়া হয় কিমকে, যেখানে সুন তাকে লিখেছিল তুমি আমাকে এত কেয়ার করো বলে আমি তোমার প্রতি সত্যিই কৃতজ্ঞ, তোমার এই উপহার আমি কোনোদিনও ভুলতে পারবো না। সুনের এই নোটটা দেখে কিমের ভীষণ খুশি লাগে। সে ভাবতে শুরু করে সুন তাকে হয়তো পছন্দ করতে শুরু করেছে। কিন্তু সেদিন বিকেলে এমন একটা ঘটনা ঘটে যেটা কিমের মধ্যে একটু দ্বিধা তৈরি করে। ন্যাম নামে একটা লোক সুনের দোকানে আসে। এই ন্যামের সাথে সুনের অনেক আগে পরিচয় ছিল। ন্যাম সুনকে বলে আমি জানতে পেরেছি তুমি খুব অসুবিধায় আছো, কিন্তু আমি তোমার কাছে সময় মতো আসতে পারিনি বলে দুঃখিত। এরপরে সেদিন রাত্রে ন্যাম সুনকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে আসে। কিন্তু এই বিষয়টি দেখে ফেলেছিল কিম এবং সে ভেবে নেয় সুনের সাথে এই ছেলেটার হয়তো কোনো সম্পর্ক রয়েছে। তাই সে সেদিন সুনকে ফোন করে এটা জানতেও চায়। সুন তাকে উত্তর দেয় এর নাম ন্যাম, তার
তার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর ন্যাম তাকে অনেকটা হেল্প করেছিল, তাই তার সাথে একটা আন্তরিকতা তৈরি হয়েছিল তার। সুনের এ কথা শুনে কিম ভাবে তার ধারণাই সত্যি। এরপর সে বৃষ্টিতে ভিজতে ভিজতে তার ফ্ল্যাটে চলে আসে, কিন্তু সে দেখতে পায় ডিটেকটিভ জো তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। কিমকে দেখে সে তাকে বলে, আজ রাতটা আমি তোমার সাথে থাকতে চাই এখানে। তার কথাই দেখা যায় কিমও রাজি হয়ে যায়। সেদিন রাতে জো কিমের সাথে তার শৈশবের নানা রকম বিষয় নিয়ে স্মৃতিচারণ করতে শুরু করে। পরদিন সকালে উঠে জো দ্য পারফেক্ট নাম্বার নামে একটা বই দেখতে পায় কিমের টেবিলের উপর। সেটা খুললে জো সুনের দেয়া সেই নোটটা দেখতে পায়, আর এটা দেখে বেশ একটু অবাক হয় ডিটেকটিভ। তারপরে কিমকে সাথে করে জো সুনের দোকানে চলে আসে। এ সময় তার কাছে একটা ফোন আসলে সে সুনের কাছে একটা কাগজ চায়। দেখা যায় সুন কিমকে যে নোটটা দিয়েছিল সেই একই কাগজটা এবার জোকেও দেয় সে। তাই এটা দেখে জোর মধ্যে এবার সন্দেহটা আরো তীব্র হয়। তাই সে বিষয়টা নিশ্চিতভাবে পরীক্ষা করার জন্য সুনকে বলে, আমার কালি শেষ হয়ে গিয়েছে, তুমি এই নাম্বারটা তোমার এই কাগজটাতে লিখে দাও। আসলে এর মাধ্যমে জো মূলত সুনের হ্যান্ড রাইটিংটা চেক করতে দেখতে চাইছিল। তো সুন লিখে দেওয়ার পরে জো বুঝতে পারে কিমের বইয়ের মধ্যে সে যে নোটটা দেখতে পেয়েছে সেটা সুনই তাকে দিয়েছিল। কিন্তু সে এবার এটাও ভাবে সুন কেন কিমকে ধন্যবাদ জানিয়েছে, তাদের মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে। তো এরপর দেখা যায় সুন ন্যামকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। সেখানে সুন ন্যামকে বলে, আমি তোমাকে এখানে ডেকেছি কারণ আজকের পর থেকে আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। তার কথার জবাবে ন্যাম বলে, আমি তো তোমাকে এখনই আমার সাথে জড়াতে বলছি না, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাইছি। ন্যাম এবং সুন যখন রেস্টুরেন্টের ভেতরে এসব কথাগুলো বলছিল তখন সেই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে কিম তাদের উপরে নজর রাখছিল। ভেতরে দুজনকে একসাথে দেখে কিমের এবার বেশ রাগ হয়, তাই সে তাদের ছবি তোলে অনেকটা গোপনে। এরপর সে একটা জায়গায় এসে সুনের দেয়া সেই স্কার্ফটা জ্বালিয়ে দেয়। সাথে সাথে সে বলতে থাকে, আমি তোমার জন্য এত কিছু করেছি আর তুমি আমার এই মূল্য দিলে। আমি এতদিন তোমার জন্য কত সব করেছি, তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এবার তুমি আমার সামনে অন্য একটা রূপে ধরা দিলে। সেদিন অনেকটা রেগেই সুনের দেয়া এই মহামূল্যবান উপহারটা সে নষ্ট করে ফেলেছিল। তো যাই হোক, এরপরে জো এবং জুনকে দেখা যায় মিনের কেসটা নিয়ে ভীষণভাবে চিন্তা করতে। সেই চিন্তা থেকেই তারা দুজন এবার সেই ক্রাইম সিনে চলে আসে যেখানে মিনের বডিটা পাওয়া গিয়েছিল। সেখানে জো জুনকে বলে, আচ্ছা 9 তারিখ সুন যদি মিনকে মেরেই থাকে তাহলে এখানে লাশটা ফেলে দিয়ে সিনেমা দেখতে যাওয়াটা অনেকটা কঠিন কাজ, কারণ সেই সিনেমা হলটা এখান থেকে অনেক দূরে। আচ্ছা এটা কি হতে পারে না যে সুন কোনো হিটম্যানকে হায়ার করে এটা ঘটিয়েছে? এরকম একটা চিন্তা মাথায় নিয়ে ডিটেকটিভ দুজন ন্যাম নামের সেই লোকটার সাথে এবার দেখা করে এবং তার সাথে সুনের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টা আলাপ করতে শুরু করে। কিন্তু তাদের কথার উত্তরে হ্যান বলে, আমি সুনকে অনেকদিন ধরে চিনি, সে নিজে তো দূরে থাক, কোনো কন্ট্রাক্ট কিলারকে দিয়েও এ কাজ করাতে সাহস পাবে না সে। তো ন্যামের এসব কথা শুনে ডিটেকটিভ দুজন সেখান থেকে চলে যায়। এরপরে জো কিমের সাথে আবার দেখা করে এবং এবার সে তাকে বলে, তুমি তো 9 এবং 10 তারিখ ছুটি নিয়েছিলে, কিন্তু আমি যতদূর জানি তুমি ছুটিটা কাটাওনি, তো কোথায় ছিলে তুমি? আচ্ছা তুমি সুনকে সাহায্য করছো না তো? জোর এসব কথাতে কিম কিন্তু এবার কোনো জবাব দেয় না। কিমের থেকে কোনো কিছু জানতে না পেরে জো আবার চলে আসে ফরেন্সিকে এবং সে ভিকটিমের পোশাকগুলো চেক করতে শুরু করে। আর এ সময় তার সাথে জুনও ছিল। জো এবার জুনকে বলে, এই পোশাকগুলো মিনের সাইজের চেয়ে কিছুটা বড় লাগছে না? আচ্ছা এর পেছনে অন্য কোনো বিষয় ঘটছে না তো? এমন কি হতে পারে সুন হয়তো চাইছিল আমরা ডেড বডিটা খুঁজে পাই আর তার মতো করে আমরা তদন্ত করি? মূলত এরকমই একটা চিন্তা মাথায় নিয়ে জো এবার কিমের সাথে আবার দেখা করে এবং তাকে বলে, আচ্ছা কিম, আমার মনে হচ্ছে তুমি সত্যি সুনকে সাহায্য করছো এবং হয়তো তার স্বামীকে তোমরা দুজনে মিলে খুন করেছো। জোর এ ধরনের কথায় কিম এবার চুপ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর সে জোকে বলে, এবার ক্ষান্ত দাও তো জো এই তদন্ত থেকে। যদি তুমি কেসটা সলভ করতেও পারো তাহলেও তো কোনো কিছু চেঞ্জ করতে পারবে না তুমি, তাই না? এদিকে নানা রকমের চিন্তায় হাবুডুবু খাচ্ছে তখন সুনের বাড়িতে ন্যামকে দেখা যায়। সে তার সাথে নিয়ে আসা একটা এনভেলপ সুনের সামনে বের করে দেয়। তারপর সুন সেটা খুলে তার মধ্যে থেকে দুটো ছবি বের করে আনে। এই ছবির উপরে লেখা, তুমি নিজেকে কি ভাবো, সুনকে তুমি সুখী করতে পারবে? লেখাগুলো দেখে সুন বুঝতে পারে এসব কিমের কাজ এবং সে ন্যামকে হুমকি দিয়ে এগুলো লিখেছে। আসলে কিম যে সেদিন রেস্টুরেন্টের বাইরে থেকে ছবি তুলছিল আসলে সেগুলোই ন্যামকে পাঠিয়ে দিয়েছিল সে। তো এগুলো দেখে সুন এবার রেগে যায় এবং তারপর সে কিমের সাথে দেখা করে। কিমের রুমে গিয়ে সে তাকে সরাসরি বলে, তুমি নিজেকে কি ভাবো?
প্রথমে আমি আমার স্বামীর কারণে শান্তিতে থাকতে পারতাম না, আর এখন তুমি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না। আমি জানি তোমাদের মতো পুরুষেরা কি চায়, তুমি আমার দেহটাকে চাও, তাই তো? এই কথাটা বলে সুন নিজের পোশাক খুলে দেয় কিমের সামনে। এরপর সে কাঁদতে শুরু করে। সুন তাকে এতক্ষণ ধরে এসব বলে গেলেও কিম কিন্তু এতক্ষণ একটা কথাও বলেনি। কিন্তু এবার সে সুনকে জড়িয়ে ধরে এবং বলে, কেঁদো না, ঘরে যাও। তো এরপর ন্যাম যখন সুনের বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল তখন কিম তার কাছে যায় এবং তাকে বলে, তুমি কি আমার থেকেও বেশি সুনকে ভালোবাসো? আর এই কথা বলেই সে ন্যামের সাথে মারপিটে জড়িয়ে পড়ে। কিন্তু ন্যাম এ সময় কিমকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ কিমকে ধরে এবার জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদে কিম বলতে শুরু করে, মিনকে খুন সুন করেনি, আমি করেছি, আমি সুনকে ভালোবাসি। কিন্তু একদিন তার স্বামী তার কাছে এসে তাকে মারধর করতে শুরু করেছিল, ফলে আমি সেটা সহ্য না করতে পেরে তাকে খুন করে ফেলি। কিন্তু যার জন্য আমি এত কিছু করলাম সেই এখন ন্যামের সাথে ভালোবাসার খেলায় মিশেছে। আসলে আমি একজন সাইকো, যে খুনের জন্য সুনকে সন্দেহ করা হচ্ছে আসলে সেটা আমি। তার এই কথাগুলো লাই ডিটেক্টরে সত্যি বলে প্রমাণ হয়ে যাচ্ছিল। এরপরে কিমের এই অবস্থার কথা জো শুনে তার কাছে ছুটে আসে এবং তার উপরে রাগ করতে শুরু করে। এরপর সে বলে, আমি প্রথম থেকেই বুঝতে পারছিলাম খুনটা তোরা দুজনে করেছিস এবং সুনকে বাঁচানোর জন্য নিজের উপরে সব দোষ চাপিয়ে দিচ্ছিস। তার কথা শুনে কিম তাকে বলতে থাকে, ঠিকই বলেছ তুমি, আমি সুনকে ভালোবাসি তাই তাকে বাঁচাতে চেষ্টা করছি। তুমি তো বলেছিলে কাউকে ভালোবাসতে হলে মন দিয়ে ভালোবাসতে হয় তাকে। এসব বলার পরে কিম জোকে অনুরোধ করে একটা চিঠি সুনের কাছে পৌঁছে দেয়ার। বন্ধুর কথা মতো পরের দিন জো কিমের চিঠিটা নিয়ে সুনের সাথে গিয়ে দেখা করে। জো সুনকে এ সময় বলে, তুমি কিমকে ভুল বুঝেছ, কিম প্রথম থেকেই তোমাকে বাঁচাতে চেষ্টা করেছে, তোমার খুনের দায় সে নিজের উপরে চাপিয়ে দিয়েছে। সে এতদিন যা যা বলেছে তুমি সেটাই করেছ, কিন্তু এতে করে তুমি রক্ষা পেলেও কিম নিজেকে দোষী প্রমাণ করে নিয়েছে। তোমার খুনের দায় সে নিজের উপরে চাপিয়ে নিয়েছে। এই কথাগুলো বলার পর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আর এই ফ্ল্যাশব্যাক থেকেই আমরা জানতে পারবো আসলে কি ছিল কিমের প্ল্যান সুনকে বাঁচানোর জন্য। মিনের খুনটা সুন 9 তারিখে নয় 8 তারিখে করেছিল এবং তারপর সে 9 তারিখে সিনেমার টিকিট কেটে সুনদের সিনেমা দেখতে পাঠিয়ে দিয়েছিল এবং মিনের ডেড বডিটার সাথে ভারী একটা পাথর চাপা দিয়ে নদীর নিচে ডুবেও দিয়েছিল। ডিটেকটিভরা যখন তদন্ত করছিল তখন 9 তারিখের হত্যাকাণ্ডর কেসের উপরে তদন্ত করছিল। মূলত সে কারণেই লাই ডিটেক্টর পরীক্ষায় সুন পাশ করে যায়। তাছাড়া সিসিটিভি ক্যামেরায় 9 তারিখে সিনেমা দেখতে যাওয়ার বিষয়টা প্রমাণিত হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ যে লাশটা পেয়েছিল সেই খুনটা তো 9 তারিখে হয়েছিল, তাহলে সেটা কে ছিল যদি মিন নাই হয়? আসলে মিনকে যদি পানিতে ডুবিয়ে দেওয়া হয় তাহলে 9 তারিখে তাকে কিভাবে পাওয়া গেল? আসলে পুলিশ এখানে তদন্তে একটা ভুল করে বসেছিল। ভিকটিমের ডিএনএ টেস্ট না করার কারণে মূলত ভুলটা হয়েছিল, আর খুন একটা নয়, হয়েছিল দুটো। কিম 8 তারিখেই মিনের অধ্যায় শেষ করে এবং তারপরে সে ভাবতে শুরু করে সুনকে বাঁচাতে হলে আরেকটা ডেড বডি তার দরকার, যেটা দিয়ে সে পুলিশকে বোঝাতে পারবে যে মিনের খুনটা 9 তারিখে হয়। এজন্য সে একটা ভবঘুরেকে টার্গেট করে এবং তাকে কিছু টাকার লোভ দেখিয়ে একটা হোটেলে নিয়ে যায় এবং তাকে কিছু খাবার খাওয়ায় সে। তারপর কিম তাকে হত্যা করে এবং তার হাতের আঙুল পুড়িয়ে দেয় এবং মুখটা ভীষণভাবে থেতলে দেয় যাতে তাকে চেনা না যায়। তারপর সে বডিটাকে সেখানে ফেলে আসে যেখান থেকে ডিটেকটিভরা বডিটাকে খুঁজে পেয়েছিল। সেই সাথে তার আগে মিনের সব এভিডেন্সগুলো সেই ভবঘুরের বডির সাথে রেখে দিয়েছিল সে। ফলে ডিটেকটিভরা সেই সব কিছু খুঁজে পেয়ে ভবঘুরের বডিটাকে মিনের বডি হিসেবে ধরে নিয়েই তদন্ত কাজ চালিয়ে যেতে শুরু করে। মূলত কিমের নিখুঁত প্ল্যানেই সুন বেঁচে গিয়েছিল, আর এটা বলাও যায় কিমের ভালোবাসার কারণেই বেঁচে গিয়েছিল সুন। তো এসব বলার পরে জো সুনের উপরে অনেকটা রেগেই ওঠে এবং তারপরে তাকে বলে, তুমি কে? তুমি কিমের স্ত্রী না গার্লফ্রেন্ড যে কিম তোমার জন্য তোমার খুনের দায় তার নিজের উপরে চাপিয়ে নিয়ে ফাঁসির আসামি হবে? যে ছেলেটা তোমাকে এত ভালোবাসে সেই তুমি তাকে এখন ধোঁকা দিয়েছ শুধুমাত্র ন্যামের কারণে। এসব বলে জো এবার উঠে চলে যায়। সুন সব শুনে এতক্ষণে তার চোখ দিয়ে কান্নার পানি গড়িয়ে পড়তে শুরু করেছিল। এরপর সে কিমের পাঠানো চিঠিটা খুলে পড়তে শুরু করে। চিঠিতে কিম লিখেছে, শোন, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই, সেই প্রথম দিন থেকে যেদিন তুমি আমার পাশের ফ্ল্যাটে উঠেছিলে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমি নতুন একটা জীবন পেয়েছিলাম। তোমার স্নিগ্ধ ফুলের মতো চেহারাটা আমাকে নতুনভাবে বাঁচতে অনুপ্রেরণা জুগিয়েছিল। আমি আসলে সবসময় অঙ্ক নিয়েই পড়ে থাকতাম, কিন্তু একসময় আমার মধ্যে সেটার প্রতি একঘেয়েমি চলে আসে
এমন একটা সময় একদিন এসেছিল আমি আত্মহত্যা করতেও গিয়েছিলাম ডিপ্রেশনে ভুগে, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি আবার বাঁচার আশা পেয়েছিলাম। কিন্তু এর মধ্যে তোমার জীবনে আসলো নতুন একজন মানুষ। নেমের সাথে তুমি ভালো থাকবে। তুমি খুশি থাকলেই আমার এসব করা সার্থক হবে। চিঠিটা শেষ করার পর সুন ছুটে আসে পুলিশ স্টেশনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ কিমকে তখন জেলখানাতে নিয়ে যাওয়া হচ্ছিল। তা সত্ত্বেও প্রিজন ভ্যান ধরেই কান্না করতে শুরু করে সিম। হাত দিয়ে বাসের গায়ে থাপড়াতে থাকে এবং সে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও কিম, আমি সেদিন ওসব তোমাকে বলতে চাইনি, প্লিজ আমাকে ক্ষমা করো। এদিকে সুনের পাশাপাশিও প্রিজন ভ্যানের মধ্যে কিমও কাঁদতে শুরু করে দিয়েছিল, কিন্তু তাদের এই বিচ্ছেদ যে চিরদিনের সেটা তারা বুঝতে পারছিল না। আর এভাবেই মুভির এই স্যাড এন্ডিংটা হয়। বন্ধুরা, প্রিয়জনকে আগলে রাখা আমাদের অনেক বড় একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই যে আমাদেরকে ভালোবাসে তাকে গুরুত্ব দিতে শিখতে হয়, না হলে এই মুভিটার মতোই হয়তো পরিণতি অপেক্ষা করবে তার জন্য। তো এই ছিল আজকের মুভির গল্প। কেমন লাগলো আমার এক্সপ্লেইন সেটা জানাতে অনুরোধ করছি আপনাদের। সবাই ভালো থাকুন, ফিরছি খুব শীঘ্রই অন্য একটা গল্প নিয়ে।